ঠিক আছে, আমরা তাহলে দেখো আমাদের এই পোর্শনটা হলো এফপিজি এর হার্ডওয়্যার নিয়ে। তোমাদের তো এর আগে আমি এফপিজি এর সফটওয়্যারের কথা বলছি। এবার আমরা দেখবো যে এফপিজিএ তে আসলে সার্কিটটার ভিতরে ইন্টারনাল সার্কিটটা কিরকম, এটা একটা বেসিক ধারণা নেয়া, তাই না? দেখো আমাদের এফপিজিএ প্রোডাক্টটা কাদের, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। ওরাই যত এফপিজিএ প্রোডাক্ট আছে সব ওদের কিছু, অনেক কিছু। এখন আমি এখানে একটা মানচিত্র তোমাদের দেখাচ্ছি। দেখো আমেরিকার কিন্তু কোস্টাল রিজিয়ন, দুই পাশে কোস্ট, ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্ট, দুটোই কিন্তু ইলেকট্রনিক্স এর জন্য অনেক ফেমাস। আমাদের এই পাশের রিজিয়ন যেটা আছে, এই রিজিয়নটা তোমার ডিভাইস সেকশনের জন্য খুবই ভালো একটা কাজের জায়গা। এই পাশের স্টেট গুলা, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, তারপর হচ্ছে তোমার নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ইভেন জর্জিয়া, ফ্লোরিডা, সবকিছুই। বুঝছো, এই জিনিসগুলো তোমাদের ডিভাইস ফিজিক্সের জন্য খুবই অনেক ইন্টারেস্টিং ফিল্ড আছে এখানে। আর ওয়েস্ট কোস্ট, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, টেক্সাস, এই রিজিয়নটা তোমার ভিএলএসআই ইন্ডাস্ট্রি। আমেরিকার যত বড় বড় ভিএলএসআই ইন্ডাস্ট্রি আছে সবগুলোর কোম্পানি কিন্তু এখানে, এবং সবগুলোর মেইন এসকিউ হলো ক্যালিফোর্নিয়াতে। বুঝছো, টেক্সাস কিন্তু দেখো বিশাল স্টেট, কিন্তু আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 5-6 গুণ বড়। ক্যালিফোর্নিয়াও এরকম, অ্যারিজোনাও খুবই সুন্দর জায়গায়। অ্যারিজোনা তো ইন্টেলের হেডকোয়ার্টার, তোমরা জানো। ওরিগন, ওয়াশিংটন, এখানেও কিন্তু অনেক ভিএলএসআই বিশাল ইন্ডাস্ট্রি। ইউটাও অনেক ভালো জায়গা। এই বড় বড় কোম্পানিগুলো সবগুলো কিন্তু ওয়েস্ট কোস্টে, মানে যতগুলো হেডকোয়ার্টার আছে, অন্যখানেও আছে, মাঝে আমেরিকার মাঝের রিজনগুলোতেও আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি মানে কি বলবো যে একটু আইসোলেটেড। দেখো আমি ফার্স্টে এফপিজি একটা অনেক বড় একটা টেক জায়ান্ট, সেটা হলো জাইলিংস। আমরা তোমাদের তো আমি একটা এফপিজি কিনতে বলছি জাইলিংস, তাই না? ওটা কিন্তু অনেক লো কস্ট, মাত্র 3000 টাকায় তোমরা টেক শপে পাবা। এখন হয়তো একটু বাড়তে পারে, কারণ প্রোডাক্টগুলো সব চায়না থেকে আসে। রিসেন্ট করোনার কারণে মানে তোমার চায়না থেকে প্রোডাক্টগুলো আসতে পারতেছে না অনেকগুলো, এই জন্য মানে মাঝখানে একটু প্রাইস বেড়ে গেছে সব প্রোডাক্টেরই। আমি মানে দেখছি যে সবগুলো প্রোডাক্টের আগে যা দাম ছিল একটু বেড়ে গেছে সবগুলো, বুঝছো? এখন এফপিজি এর এই চাইনিজ এর হেডকোয়ার্টারও কিন্তু ক্যালিফোর্নিয়াতে। এদের আমি যে তোমাদের যে এফপিজিটা কিনতে বলছি সেটা হলো এটা। এটাই হলো যে লাল বোর্ড এরকমই, এটা খালি নীল কালারও হতে পারে, সমস্যা নাই। এখানে হচ্ছে তোমার এক্সসিএস 3100, এই আইসিটা আমরা ইউজ করি, জাইলিংস স্পার্টান 3। এখানকার যে এফপিজি চিপটা সেটা হলো এই মাঝখানের এই চিপটা, বুঝছো? আর বাকি যেগুলো আছে সেগুলো হলো ইন্টারফেসিং আইসি। এইটা নিয়ে আমার একটা লেকচার আছে, সরি একটা স্লাইড আছে। সেই স্লাইডটা আমি তোমাদেরকে গ্রুপে দিচ্ছি, আবার দেবো, সমস্যা নাই। তোমরা যদি ওটা পড়ো তাহলে তোমরা এইটার হার্ডওয়্যার সম্পর্কে জানতে পারবা, যে কি কি কোথায় কোথায় আছে, কি কি আইসি আছে, পিন কি কি। এটা কিন্তু খুব অনেক ইন্টারেস্টিং। ওই আমার স্লাইডটা পড়লে তোমরা একদম টোটাল থরো আইডিয়া পাবা পুরাটা সম্পর্কে। এখানে দেখো যে পাওয়ার জ্যাক দেখা যাচ্ছে, আর এইটা হলো তোমাদের প্রোগ্রামিং করার জায়গা। এখানে ওরা এই জাইলিংস এর সাথে একটা হচ্ছে ইউএসবি দিয়ে দেয়, এটা বিল্ট ইন, বুঝছো? এটা দিয়ে তোমাদের ডিভাইস প্রোগ্রামিং করতে হয়, এবং এটার জন্য আলাদা একটা সফটওয়্যার লাগে, সেটা হলো প্যাপিলিও লোডার সফটওয়্যার। প্যাপিলিও লোডার সফটওয়্যার দিয়ে ইউজ করেই কিন্তু আমি সেখানে প্রোগ্রামিং করি। এটা আমি তোমাদের কাছে যদি না থাকে আমি তোমাদের পরবর্তীতে দিয়ে দিব, ওটা খুবই ছোট একটা ফাইল। কিন্তু মেইন যে জিনিসটা সেটা হলো জাইলিংস। আমি তোমাদের এটা পরের সেশনে দেখাবো, বুঝছো? এখানে আলাদাভাবে কোনো প্রোগ্রামার বা বার্নার ইউজ করতে হয় না এই এফপিজি এর জন্য, জাইলিংস এর জন্য। এরপরে যাই, এটা হলো আমাদের অল্টেরা। এই অল্টেরা এখন এটা তো সবাই জানো যে আমরা বুয়েটে যত সব এফপিজি ইউজ করি সবগুলা ম্যাক্সিমাম অল্টেরা প্রোডাক্ট। জাইলিংস কিন্তু বুয়েটে খুব বেশি ইউজ করা হয় না, এবং সবাই এটা নিয়ে কাজ করে না, অথচ জাইলিংসটা কিন্তু বেশি ইউজার ফ্রেন্ডলি, আর ওটা অনেক ইনসাইট পাওয়া যায়। অনেক কিছু ম্যানুয়ালি করতে হয়, প্লাস হচ্ছে আমার সো মাচ ফাস্ট। এই অল্টেরা এখন ইন্টেলের কিন্তু মানে চাইল্ড হয়ে গেছে। ইন্টেল এখন প্যারেন্ট কর্পোরেশন। দেখো এই জাইলিংস, এই অল্টেরা কিন্তু অনেক প্রোডাক্ট আছে। এটা হলো আমাদের D2 বোর্ড। এই D2 বোর্ডটাতে আমরা যে এফপিজি ইউজ করি সেটা হলো যে মাঝখানে এটা নাম হলো দেখো সাইক্লোন 4 এফপিজি। অনেক অ্যাডভান্স একটা এফপিজি। আমরা ল্যাবে যেটা ইউজ করি সেটা হলো ফ্লেক্স 10K, অল্টেরা ফ্লেক্স 10K। ওটা কিন্তু ডিভাইসও কম, আবার রিসোর্সও কম, কিন্তু এই জিনিসগুলোর রিসোর্স তারপর পিন নাম্বার সবই কিন্তু অনেক বেশি, বুঝছো? এখন এই এফপিজি এর সাথে তোমার জাইলিংস এর এফপিজি এর পার্থক্য কোথায়? পার্থক্য দুই জায়গায়, একটা হলো নাম্বার অফ ডিভাইসে, আর একটা হলো নাম্বার অফ পিনে, এবং নাম্বার অফ এফপিজি এর রিসোর্সেস। সবগুলো এই তিনটা হলো তার মেইন পার্থক্য যত প্রোডাক্ট আছে। এটা হলো D2 বোর্ড। এই বোর্ডটা হারুন স্যারের কাছে আছে, অনেক কম। দেখো এখানে সুইচ টুইচ আছে এবং এভরিথিং, এলসিডি ডিসপ্লে আছে, তারপর ভিডিও অ্যাডাপ্টার,
ইথারনেট কেবল, অনেক কিছু দেখো বিল্ট ইন। এটা কিন্তু দাম অনেক, এটা প্রায় 20,000 টাকা, এবং এটা তোমরা বাংলাদেশে পাবা না, এটা অর্ডার দিয়ে আনতে হয় টেরাসি প্রতিষ্ঠান থেকে। টেরাসিক হলো তোমার তাইওয়ানের একটা প্রতিষ্ঠান, সে তাইওয়ান থেকে অর্ডার করে, তোমাদের যদি অর্ডার করো ওখানে, ওরা তাহলে তোমাদের দিয়ে যাবে। প্রায় আমাদের কত, প্রায় মনে হয় 20,000 টাকা। দ্যাট মিনস হচ্ছে প্রায় ওই যে 180 এরকম, না সরি আরো তো কম, মানে কত আমার খেয়াল করতেছে না, মানে মানে 20,000 হয় আর কি, বুঝছো টাকায়। দেখো এই সেকেন্ড যে প্রোডাক্টটা সেটা হলো কোর EP3C5। এখানে আমি যে এফপিজে, এই এফপিজেটা আমার কাছে আছে, এটা বাংলাদেশে পাওয়া যায়, এবং এটার ফুল অ্যাক্সেসরিজ তোমাদের আগে দেখতে বলছিলাম। এটাই হলো আমাদের সাইক্লোন 3 এফপিজিএ, সাইক্লোন 3। এবং এটার সাথে আরো অনেক অ্যাক্সেসরি, ধরো যে র্যাম ট্যাম এলসিডি ডিসপ্লে এগুলাও দিয়ে দেয়, দিয়ে টোটাল দাম মনে হয় আমি যখন কিনছিলাম তখন ছিল কত 8 দিয়ে কিনছি। তোমার হচ্ছে এখন আর একটু মানে বেড়ে গেছে। এখন দেখো এই অল্টেরা যতগুলো প্রোডাক্ট আছে, এটা তারপর এটা, এগুলোর জন্য আলাদাভাবে বার্নার লাগে, আলাদাভাবে প্রোগ্রামার কিনতে হয়। এখন এই এটার এই এফপিজিটার যে বার্নার, সেটা তোমাদের অটোমেটিক দিয়ে দিবে, মানে প্যাকেটের সাথেই থাকে। কিন্তু এটার জন্য আলাদাভাবে বার্নার কিনতে হয়, সেই বার্নারও দামও প্রায় 2,000 টাকার মতো, বুঝছো? মানে এগুলো কিন্তু বেশি এক্সপেন্সিভ জিনিস। ওকে দেখো, এখন আমরা যে জায়গায় ছিলাম, এটার জন্য কিন্তু সবগুলোর জন্যই তোমাদের প্রোগ্রাম আলাদাভাবে বার্নার লাগতেছে। এই বোর্ড হলো D10 বোর্ড। এটার জন্য যে এফপিজিটা সেটা হলো তোমার সাইক্লোন 5, এটা আরো আপডেটেড। এই বোর্ডটাও বুয়েটে আছে, হারুন স্যার কাছে একদম লিমিটেড নাম্বারে। তোমরা যখন প্রজেক্ট করবে তখন তোমাদের যদি সফিস্টিকেটেড এফপিজি দরকার হয়, তখন তোমরা হয় D2 অথবা D10 এই দুইটা ইউজ করবা। আদারওয়াইজ ল্যাবের যে এফপিজি বোর্ডটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ হয়, ওটাই এনাফ। কিন্তু তোমাদের যদি ডিভাইস, নাম্বার অফ ডিভাইস এবং রিসোর্স অনেক বেশি বেশি লাগে, তখন তোমরা এটা ইউজ করবে। এটা কিন্তু ক্যাপাবিলিটি অনেক। এবং এই D10 এফপিজিএ যেটা আছে, এটার জন্য তোমাদের যে কোয়ার্টাসের ভার্সনটা ইউজ করতে হবে সেটা হলো কোয়ার্টাস প্রাইম। কোয়ার্টাস প্রাইম হলো কোয়ার্টাস 2 এর মতো, আমি তোমাদের এর আগের দিনও বলছি, একই রকম, কিন্তু ওটা একটু বেশি আপডেটেড। কারণ সেগুলো এই সাইক্লোন 4, সাইক্লোন 5, স্ট্যাটিক্স 5 এরকম আরো অনেক আপডেটেড এফপিজিএ, এগুলোকে সে মানে ডিভাইস রিসোর্সেস সেগুলোর অ্যাবিলিটি দিচ্ছে, সেগুলো ক্যাপাবিলিটি আছে, কিন্তু বাকিগুলোর আর কি নাই। এগুলো হচ্ছে লো স্ট্যান্ডার্ড গুলো। ধরো যে যে আমাদের ল্যাবের বোর্ড, তারপর সাইক্লোন 3, এটা সাইক্লোন 3ও কিন্তু আমাদের নর্মাল কোয়ার্টাস 2 দিয়ে হয়ে যায়, কিন্তু কোয়ার্টাস 4, 5 এগুলো ইউজ করতে হলে তোমাদের অবশ্যই প্রাইম ইউজ করতে হবে। এখন দেখো আমাদের এখানে এবার মেইন জায়গায় আসি। আমরা তো বেসিক্যালি ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করতেছি, তাই না? আমরা ডিজিটাল সার্কিট ইমপ্লিমেন্ট করব। এখন ইমপ্লিমেন্টের কিন্তু বহু টেকনিক আছে, মেইনলি 5টা টেকনিক। এই 5টা টেকনিক দেখো এখানে আমি বলছি: ইউনিভার্সাল গেট ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রামেবল লজিক অ্যারে পিএলএ ইমপ্লিমেন্টেশন, পিএল ইমপ্লিমেন্টেশন, সিপিএলডি আর এফপিজিএ। এই 5 ভাবে করা যায়। তোমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স নিচ্ছ তারা এগুলা সম্পর্কে অনেকটাই জানো। পিএল এগুলা নিয়ে তোমাদের আইডিয়া আছে, তাই না? আমি তোমাদের বেসিক্যালি এখানে দেখাচ্ছি যে এফপিজিএ আজকের অবস্থায় কিভাবে আসছে। প্রথম যেটা আসি সেটা হলো ইউনিভার্সাল গেট ইমপ্লিমেন্টেশন। দেখো যে কোনো সার্কিটকে আমরা ইউনিভার্সাল গেট ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, যে কোনো কিছু, সেটা অ্যাডার হোক, সাবট্রাক্টর হোক, সেটা এক্সজর হোক। এখন ইউনিভার্সাল গেট আমরা ইমপ্লিমেন্ট করে লাভটা কি, কারণ কি, তোমরা কি কখনো চিন্তা করছো নিয়ে যে কেন আমরা করি? এটা বেসিক্যালি করা হয় দুইটা সার্কিটের মাঝে কম্পারিজন বুঝাইতে। যেমন মনে করো একজন একটা অ্যাডার ডিজাইন করলো, সেই অ্যাডারটা একটা বানানো, ধরো যে সেটা রিপল ক্যারি অ্যাডার। তোমরা তো জানো যে রিপল ক্যারি অ্যাডারে ডিলে অনেক বেশি হয়, কিন্তু সেটার হার্ডওয়্যার কিন্তু অনেক কম। আরেকজন একটা অ্যাডার ডিজাইন করলো, সেটা মনে করো ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। ক্যারি লুক অ্যাহেড অ্যাডারে হার্ডওয়্যার বেশি লাগে কিন্তু ডিলে কম হয়। এখন এই দুইটার মাঝে কিন্তু এই যে একটা কি বলবো, যে প্লাস মাইনাস আছে, কম্প্রোমাইজেশনের একটা ম্যাটার আছে, যে তুমি ডিলেকে বেশি প্রেফার করতেছো নাকি হার্ডওয়্যারকে বেশি প্রেফার করতেছো। এখন ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, সিএলএ অ্যাডারের দাম কিন্তু অনেক বেশি, স্বাভাবিকভাবে বেশি রিপল ক্যারি অ্যাডার হচ্ছে। এখন এই দুইটা সার্কিটকে তুমি কিভাবে কম্পারিজন করবা? দুইটার মধ্যে তো গেট ভিন্ন হইতে পারে, তাই না? এই কোনটাতে মনে করো অর গেট বেশি আছে, কোথাও আবার মনে করো এন্ড গেট বেশি আছে, ন্যান্ড গেট জিনিস আছে। এখন এই সবগুলোকে আমরা যদি ন্যান্ড গেটে কনভার্ট করতে পারি, তারপর নাম্বার অফ ন্যান্ড গেটস দিয়ে যদি আমি কম্পেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমার এই গেটে বেশি, এই সার্কিটে বেশি গেট লাগতেছে আর একটা সার্কিটে কম গেট লাগতেছে। এটার জন্য কি আমার একটা কমন একটা স্টেজ দরকার। এই ইউনিভার্সাল গেটটা কিন্তু আমাদের সেই কমন স্টেজ ক্রিয়েট করতেছে। এখন ইউনিভার্সাল গেট কিরকম, তাই না? ন্যান্ড গেট আর নর গেট। আমরা যে কোনো সার্কিটকে দেখো, আমি এখানে অনেকগুলো ইমপ্লিমেন্টেশন দেখাইছি,
অর গেটকে তুমি কিভাবে করতে পারো, অ্যান্ড গেটকে কিভাবে দেখাতে পারো, ইনভার্টারে কি, ইনভার্টার তো সিম্পল নয়, অ্যান্ড গেটে দুইটা ইনপুটকে আমি একসাথে শর্ট করে আউটপুট দিয়ে দিচ্ছি। কিন্তু এই জিনিসটা বড় একটা ড্রব্যাক হলো, এটা দিয়ে তুমি বড় কোনো সার্কিট ডিজাইন করতে পারবা না, ইভেন মিডিয়ামও পারবা না, কারণ মিডিয়াম করতে গেলে বহু অ্যান্ড গেট চলে আসবে, ন্যান্ড গেট চলে আসবে। সেই ন্যান্ড গেটগুলো ম্যানুয়ালি এভাবে বসায় বসায় সার্কিট ডিজাইন করা কিন্তু অনেক হারকিউলিয়ান একটা টাস্ক। এই জন্য এটা লিমিটেশন এখানে, স্মল সার্কিট, শুধুমাত্র স্মল সার্কিট তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। দেখো এটা হচ্ছে এই প্রবলেমটা রিজলভ করার জন্য আমাদের প্রথম যে ডিভাইসটা আসলো সেটা হলো প্রোগ্রামেবল লজিক অ্যারে, পিএলএ। পিএলএ কিন্তু আমাদের প্রথম ডেভেলপ প্রোগ্রামেবল লজিক ডিভাইস। প্রোগ্রামেবল লজিক ডিভাইসকে ইন শর্টে পিএলডিও বলা হয়। দেখো এটার একদম জেনারেল আর্কিটেকচারটা এরকম, x1 x2 x3 ধরো যে n সংখ্যক ইনপুট আছে, n সংখ্যক ইনপুটকে আমি ফার্স্টে বাফারের মধ্যে দিয়ে নিব, হয় ইদার বাফার মানে সরাসরি চলে আসবে অথবা ইনভার্ট হয়ে আসবে। দ্যাট মিনস x1 সরাসরি আসবে অথবা x1 এর ইনভার্টেড ফর্ম x1 বার আসবে, বুঝছো? একইভাবে x2 এর জন্য x2 x2 বার, এভাবে xn এর জন্য xn xn বার সব রকম আউটপুট দেয়। তার মানে এই ব্লকটার কাজ হলো সরাসরি ইনপুটকে পাঠাই দাও অথবা ইনভার্ট করে পাঠানো। এবার এখানে অনেকগুলো আমার ইনপুট চলে আসলো, মানে তোমার যতগুলো ইনপুট ঢুকছিল তার ডাবল পরিমাণ আউটপুট বের হয়ে আসলো, সেটা আমার অ্যান্ড প্লেনে চলে আসলো। এই অ্যান্ড প্লেনের মধ্যে শুধুমাত্র অ্যান্ড গেট থাকে, অনেকগুলো নিউমেরাস অ্যান্ড গেট, এবং সেগুলো প্রোগ্রামেবল। সেগুলো আমি নিজের মন মতো করে আমি বলতে পারি যে আমার এই অ্যান্ড গেট এই ইনপুটের সাথে কানেক্ট হবে, এটার সাথে কানেক্ট হবে না। যেমন মনে করো এখানে আমার একটা অ্যান্ড গেট আছে, সেটা সাপোজ ধরো যে x1 এর সাথে কানেক্টেড আর x2 বারের সাথে কানেক্টেড, মাঝখানে কিন্তু x1 বার আর x2 এই দুটো আমার লাগলো না, x1 আর x2 বার এই দুটোকে আমি অ্যাড করতেছি, এবং সে সবগুলোই প্রোগ্রামেবল। তোমার মনে রাখতে হবে যে এই পিএল এর মধ্যে যে দুইটা ব্লক থাকে, অ্যান্ড প্লেন, অর প্লেন, দুইটাই প্রোগ্রামেবল। আর এটা তো বাফার ইনভার্টার, এটা তো আলাদা। এখানে দুইটা যে মেইন প্লেন থাকে, অ্যান্ড প্লেন শুধুমাত্র অসংখ্য অ্যান্ড গেট দিয়ে তৈরি এবং সবগুলোই প্রোগ্রামেবল। একইভাবে অর প্লেন অসংখ্য অর দিয়ে তৈরি আর সবগুলোই প্রোগ্রামেবল। দেখো এই অ্যান্ড প্লেন থেকে আউটপুট আমাদের কি বের হয়? প্রোডাক্ট। প্রোডাক্ট মানে অনেকগুলো অ্যান্ড ফর্ম, তাই না? P1 P2 P3 এভাবে একদম আমার পিকে পর্যন্ত, তারপর সেগুলো অর প্লেনে যায়, অর প্লেনে সেখানে আউটপুটের সাথে এক হয়ে একদম F1 টু FM এভাবে m সংখ্যক আউটপুট আমি পাই ফাংশন। দেখো তার মানে আমি কি দাঁড়ালো, এই পিএলএ দিয়ে আমি n সংখ্যক ইনপুট থেকে m সংখ্যক আউটপুট ফাংশন আমার নিজের মন মতো করে যে কোনো কিছু আমি ডিজাইন করতে পারি। তাহলে চিন্তা করো এটা কত বড় কাজের একটা জিনিস। আমার n সংখ্যক ইনপুট আছে, সেটা দিয়ে আমি নিজের মন মতো করে যে কোনো ফাংশন আমি লিখতে পারবো। এই কারণেই পিএলএ দিয়ে তোমার মিডিয়াম সার্কিট গুলো বেশি ডিজাইন করা যায়, খুব বড় সার্কিট কিন্তু এটা দিয়ে করা যায় না। কেন করা যায় না এটা আমরা একটু পরে দেখতেছি। দেখো এই পিএল এর একদম লজিক ডায়াগ্রাম একদম সহজ ভাষায় বলতে গেলে এরকম। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দেখাইছি। এই দেখো এই ব্লকটা, দেখো এটা কি অ্যান্ড প্লেন আর এটা হলো অর প্লেন। দেখো চারটা অ্যান্ড গেট এখানে আছে, কম দেখানো হয়েছে মানে ডেমনস্ট্রেশনের জন্য। আর এখানে অর প্লেনে দুইটা অর গেট আছে। দেখো আমি কি বলছিলাম, প্রথম ব্লকটা কি? বাফার অথবা ইনভার্টার। বাফার মানে কি সরাসরি ইনপুট পাস করে দেয় অথবা একটা ইনভার্টারের মধ্যে দিয়ে আসে। x1 x2 x3 এখানে তিনটা ইনপুট আছে। দেখো এইভাবে x1 x1 বার, x2 x2 বার, x3 x3 বার এরকম। আর এই এটা কি এরপর কি এই ইনপুটগুলো কি একটা অ্যান্ড প্লেনের মধ্যে আসলো, এবং অ্যান্ড প্লেনের এই অ্যান্ড গেটগুলো প্রোগ্রামেবল। তার মানে সবগুলোর সাথে কানেক্টেড না। দেখো এখানে আমার যেগুলোর সাথে কানেক্টেড সেখানে আমি ক্রস চিহ্ন দিয়ে বসাইছি। দ্যাট মিনস এখানে P1 মানে হলো x1 অ্যান্ড x2, P2 মানে হলো x1 অ্যান্ড x3 বার, P3 মানে x1 বার অ্যান্ড x2 বার অ্যান্ড x3। একইভাবে P4টা একইভাবে প্রযোজ্য। যেগুলো জায়গায় ক্রস সেগুলো জায়গায় কানেকশন আছে, আর যেগুলো জায়গায় সরাসরি চলে গেছে সেখানে কানেকশন নাই। এটা কিন্তু আমার ফিউজের মাধ্যমে করে দেওয়া হয়েছে, ফিউজ। দ্যাট মিনস আমি বলে দিচ্ছি যে এগুলা এই শুধুমাত্র এই ইনপুটগুলোর সাথে লাগবে। একই কথা ওয়ার প্লেনের জন্য। ওয়ার প্লেনে F1 দেখো আমি কি কি নিচ্ছে। F1 মানে হলো P1 অর P2 অর P3, আর F2 হলো P1 অর P3 অর P4। P1 এর এক্সপ্রেশন তুমি জানো, P2 এর এক্সপ্রেশন তুমি জানো, এই সবগুলো এক্সপ্রেশন তুমি জানো। এখান থেকে তুমি F1 F2 খুব সহজেই বের করতে পারবে। এভাবে তুমি নিজের মন মতো যে কোনো যত কমপ্লেক্স যে কোনো ফাংশন তুমি এখানে দেখাইতে পারবো। আমি তো এখানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য 3 ইনপুট দিয়ে দেখাইছি। দেখো এটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল হলো C64 PLA আইসি। এই আইসিটা আগে অনেক জায়গায় ইউজ করা হতো। এটা রেডিওর একটা আইসি। এটা কিন্তু শুধুমাত্র একবার প্রোগ্রাম করেই রেখে দেওয়া হয়েছে, জাস্ট শুধুমাত্র একবার প্রোগ্রাম করা করে দিয়ে একদম এটা আজীবনের জন্য সেই প্রোগ্রাম স্টোর করে আছে। এবং
পার্টিকুলার কিছু কাজ করতেছে। দ্যাট মিনস আমরা শুধুমাত্র পিএলএ ইউজ করতে পারি সেই জায়গাগুলোতে যেগুলোতে আমাদের খুব বেশি রিকনফিগারেশনের কাজ নাই। দ্যাট মিনস আমার একবার প্রোগ্রামিং করেই হয়ে যাচ্ছে এরকম কোনো একটা কাজ, মানে হার্ডওয়্যার কাজ। ধরো যে সিস্টেম কোনো রুটিন, যেমন মনে করো যে তোমার অপারেটিং সিস্টেম কম্পিউটার যখন অন করো, অপারেটিং সিস্টেম যখন অন হয় তখন কিন্তু ফিক্সড কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ফিক্সড ইনস্ট্রাকশন থেকেই কিন্তু আমাদের আসে আর কি কম্পিউটার স্ক্রিন চালু হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি রম থেকে আসে, রিড অনলি মেমোরি। তোমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স নিচ্ছো তারা পরবর্তীতে জানতে পারবা রম নিয়ে, রিড অনলি মেমোরি এরকমই আর কি অনেকটা, শুধু একদম হার্ডওয়্যার আর কি। এই ফাংশনগুলো তোমার খুব বেশি চেঞ্জ করা দরকার পড়ে না। সি সিস্টেম ও পিএলএস একটা এক্সাম্পল। এর পরবর্তীতে দেখো প্রোগ্রামেবল লজিক অ্যারে পিএল এর একটা বড় প্রবলেম হলো যে এখানে অনেকগুলা তোমার প্রোগ্রামিং সুইচের দরকার পড়ে। এই নাম্বার অফ সুইচ কমাইতে কিন্তু এই কারণে এই সুইচগুলো কিন্তু অনেক কঠিন ফ্যাব্রিকেট করা। এগুলো তো বেসিক্যালি এক একটা মসফেট। তোমার নাম্বার অফ প্রোগ্রামিং সুইচ যত বাড়বে তোমার ডিফিকাল্টি তত বাড়বে। প্লাস এই সুইচগুলো আরো একটা বড় প্রবলেম হলো যে এটা সার্কিটের স্পিড অনেক কমায় দেয়। স্পিড কমায় দিলে সার্কিটের পারফরমেন্সও ড্রাস্টিক্যালি অনেক অনেক কমে যাবে, অনেক অনেক খারাপ আসবে। এখন এখান থেকে সলিউশন কি? এই সলিউশনের জন্যই বেসিক্যালি পিএল এর ডেভেলপমেন্ট, দ্যাট মিনস প্রোগ্রামেবল অ্যারে লজিক। দেখছো আগের নামের সাথে এটার নামের কিন্তু খুবই সূক্ষ্ম একটা পার্থক্য। এর আগে তো লজিক আগে ছিল, অ্যারে পরে ছিল, এবার খালি রিভার্স হয়ে গেছে। পিএলএ আগের মতোই, কিন্তু এবার শুধুমাত্র আমি একটা প্লেনকে প্রোগ্রামেবল করব। এই অ্যান প্লেনটাকে আমি প্রোগ্রামেবল করব আর অর প্লেনটাকে সবসময় ফিক্স করে রাখবো। তাহলে দেখো আমার নাম্বার অফ সুইচ কিন্তু অনেক কমে গেল, তাই না? আগেরটার চেয়ে বহু কমে গেল, কারণ আগে দুইটাই ছিল প্রোগ্রামেবল। এই পিএলের একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, দেখো এই অর প্লেন গুলো দেখছো, অর প্লেন কিন্তু সবসময় ফিক্স, কিন্তু অ্যান প্লেনটা আমার প্রোগ্রামেবল। যেগুলো পি ওয়ান এর ভ্যালু কি হবে বলো তো? x1 and x2 and x3 বার। পি টু কি? x1 বার and x2 and x3। তারপর পি থ্রি কি? x1 বার and x2 বার। P4 হলো x1 and x2 and x3। বুঝছো? তাহলে F1 কি? P1 or P2, আর F2 হলো P3 or P4। এখান থেকে খুব সহজে এক্সপ্রেশন তুমি লিখে ফেলতে পারবা। এখানে নাম্বার অফ সুইচ কিন্তু আগেরটার চেয়ে অনেক কমে গেল, তুমি দেখলাই তো। তার মানে এই সার্কিটটা আর একটু বেটার পারফর্ম করবে এবং সেখানে তোমার মিডিয়াম, অবশ্যই মিডিয়াম, স্মল এবং মিডিয়াম লেভেল পিএল আর পিএল এর দুটার জন্য এই কথাটা প্রযোজ্য যে এটা দিয়ে শুধুমাত্র তোমার স্মল আর মিডিয়াম এই দুই ধরনের সার্কিটই ইমপ্লিমেন্ট করা যায়। বেশি বড় সার্কিট কিন্তু হবে না। আমরা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ একটু একটু করে করতেছি। এগুলা কিন্তু একটার পর একটা আসছে, বুঝছো? একটা মানে মানুষ একখানে প্রবলেম ফেস করছে, তারপরেই আরেকটার ডেভেলপমেন্ট হয়েছে। দেখো এই পিএল এর একটা এক্সাম্পল হলো এই ভিডিও কন্ট্রোলার আইসি, টিভি ভিডিও কন্ট্রোলার আইসি। এইটা ফিলিপস এর একটা প্রোডাক্ট, TDA 3506 আইসি। এটা তোমরা আগেকার ইলেকট্রনিক্স, আগেকার যে টিভি গুলো আছে সেই পুরানো আমলের টিভি, ওই বড় বড় টিউবের টিভি, সেগুলাতে এই আইসিটা দেখতে পাবা। এখন তো আসলে ওগুলা টিভিও পাওয়া যায় না। আমার কিন্তু পুরানা ইলেকট্রনিক্স এর উপর আমার অনেক আগ্রহ, কারণ পুরানা ইলেকট্রনিক্স আসলে অন্যরকম জিনিস। আমার খুব ভালো লাগে। আমি ইলেকট্রনিক্স খুব ঘাটাঘাটি করি। আমি মানে তোমার বোর্ড টোর্ড যে কোনো জিনিসের মাদার বোর্ড, তারপর টিভি, এগুলা বোর্ড আমি খুলে দেখতে খুব পছন্দ করি। মানে সার্কিট গুলো কিভাবে কানেক্টেড, এমবেডেড সিস্টেম আমার খুব ভালো লাগে। এফপিজিএ এর প্রতি মানে ভালো লাগার এটা আরেকটা বড় কারণ এফপিজিএ আসলে অনেক পাওয়ারফুল একটা ডিভাইস। তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। দেখো এর পরবর্তীতে এই উপরে যে আমি প্রথমে যে দুইটা বললাম, এই পিএল এই দুইটা কিন্তু শুধুমাত্র স্মল আর মিডিয়াম এই দুইটার জন্য খালি কাজ করবে। এখন আমি যদি আরো বড় সার্কিট বানাতে চাই, তার জন্য আমাদের এই ডিভাইসটা দরকার হবে। এটার নাম হলো সিপিএলডি। সিপিএলডি মিনস কমপ্লেক্স প্রোগ্রামেবল লজিক ডিভাইস। এটা আরো কমপ্লেক্স। পিএলএ আর পিএলএ দুইটা দিয়ে কিন্তু আমি দেখো আমি এখানে বলছি যে স্মল আর মডারেট সার্কিট শুধুমাত্র ওগুলো করতে পারে, কিন্তু সার্কিটের ফাংশনালিটি যদি অনেক কমপ্লেক্স হয়, দ্যাট মিনস অনেক নাম্বার অফ ইনপুট আউটপুট যদি অনেক বেশি হয় এবং লজিক যদি অনেক বেশি কমপ্লেক্স হয়, গেট নাম্বার যদি অনেক বেশি লাগে, তাহলে সেগুলোকে পিএল আর পিএল দিয়ে ইমপ্লিমেন্ট করা, পিএল আর পিএল দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তখনই আমাদের সিপিএলডি যেতে হয়। সিপিএলডি কিন্তু অনেক সফিস্টিকেটেড এবং অনেক বড় সার্কিটের জন্য বানানো। এখন এটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? সিপিএলডির কনসেপ্ট কিন্তু এই পিএল থেকেই আসছে। এই পিএলেরই কনসেপ্ট তোমার এখান থেকে, এটা সরি পিএলএ প্রোগ্রামেবল লজিক অ্যারে, যেটা সেখান থেকে আসছে। পিএলএ আমি তো এর আগে তোমাদের বলছি যে পিএলএ কিন্তু ব্লক তো অনেক কমপ্লেক্স, নিজেও অনেক কমপ্লেক্স। দেখো এন সংখ্যক ইনপুট নিয়ে ইচ্ছা মতো এম সংখ্যক আউটপুট তোমাকে দিচ্ছে।
কিন্তু সিপিএলডির জন্য তোমার এরকম আরো বহু ব্লক আছে, সবগুলো একসাথে লাগাই আমি এরকম একটা সিপিএলডি তৈরি করি। এটা মাল্টিপল পিএলএ ব্লক বলে এটাকে। দেখো এখানে পিএল দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, পিএলএ দিয়েও করা যায়, কিন্তু পিএলটা বেশি প্রিফারেবল, কারণ তোমরা তো একটু আগে জানতে পারলা যে পিএল এর নাম্বার অফ সুইচ পিএলএ থেকে অনেক অনেক কম। এখন দেখো এখানে আমি 4টা ব্লক দেখাইছি, 4টা ব্লক কিন্তু অনেক কমপ্লেক্স। দেখো ফার্স্টে আইও ব্লকস আছে 4টা, মাঝখানে পেয়ার লাইক ব্লক অনেকগুলো আছে, সবগুলোর মাঝে ইন্টার কানেকশন আছে এবং সবগুলো প্রোগ্রামেবল। ইভেন আইও ব্লকের মাঝে কানেকশন গুলো প্রোগ্রামেবল, আবার আইও ব্লকের সাথে মাঝখানে অসংখ্য ইন্টার কানেকশন ওয়্যার আছে, সবগুলোই কিন্তু প্রোগ্রামিং করতে হয়, ডিভাইস প্রোগ্রামিং। তুমি বুঝতেই পারতেছো এগুলো মানুষের একার পক্ষে করা সম্ভব না, এগুলোর জন্যই ক্যাট টুলের এত ডেভেলপমেন্ট। ক্যাট টুল গুলা আমাদের এই কাজটাকে সহজ করে দিচ্ছে, আমাদের লাইফ ইজিয়ার করছে। আইও ব্লক থেকে দেখো কানেকশন গুলো যত কিছু আছে সবকিছু কিন্তু কন্ট্রোল হয়। তুমি আমি এর আগে রিকনফিগারেশন ফাইল কথা বলছি, রিকনফিগারেশন ফাইল দিয়ে কিন্তু বেসিক্যালি কাজগুলো হয়। সিপিএলডি এর বেসিক ব্লক ডায়াগ্রাম কিন্তু এইটা। এখন সিপিএলডি কে প্রোগ্রামিং করার জন্য আমরা বেসিক্যালি কি করি, আমাদের সেখানকার প্রোগ্রামিং যতগুলো সুইচ আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে, তাই না? এই সিপিএলডি প্রোগ্রামিং করার জন্য তোমাদের একটা সকেট লাগে, আলাদাভাবে সকেট লাগে, প্রোগ্রামিং ইউনিট লাগে। তুমি পিএল পিএলএ এগুলোর জন্য আলাদা লাগে, সিপিএলডির জন্য যে প্রোগ্রামিং ইউনিটটা ইউজ করা হয় সেটা অনেক সফিস্টিকেটেড, আর সকেটটা বানানো অনেক কঠিন, কারণ সিপিএলডি নাম্বার পিন কিন্তু অনেক বেশি, আর এই পিনগুলো তোমার ফ্র্যাজাইল মানে খুব সহজে ভেঙে যায় এবং সেগুলো খুব সহজে পাকা হয়ে যেতে পারে। তুমি ধরো যে সকেট বারবার চেঞ্জ করবা, সকেট বারবার চেঞ্জ করলে তোমার কিন্তু এভাবে বারবার মুভমেন্ট করার সময় 2-1টা পিন কিন্তু বাঁকা হইতেই পারে, আর বাঁকা হইলেই কিন্তু তোমার সার্কিট আগের মতো কাজ করবে না। এই জন্য তোমার সবসময় এই সকেটটা বানানো যেরকম কঠিন, তেমনি সিপিএলডির ভিতরে সার্কিট অনেক কমপ্লেক্স, এভাবে তোমার কষ্ট অনেক বেড়ে যায়, অনেক অনেক বেড়ে যায়। ইভেন তোমার এই সকেটের দামই তোমার সিপিএলডির চেয়েও বেশি হইতে পারে। এটা দেখো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে শুধুমাত্র যে সিপিএলডি যেগুলো মনে করো 200টা পিন আছে, সেই 200টা পিনের জন্য তোমার এই সকেটের দাম সিপিএলডি অনেক গুণ বেশি হবে। এটা তো আমরা চাই না, এটা তো অনেক একটা মেজর একটা ইস্যু, ইকোনমিক ইস্যু, যে আমার যেটা ডিভাইস চাচ্ছে তার প্রোগ্রামারের দামই বেশি। মানে এটা কেমন না, এটা কখনো এই জন্য তোমার আস্তে আস্তে দেখো গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট হচ্ছে একটু একটু করে। আমার সিপিএলডিটা কিন্তু পিএলএ কে তুলে দিচ্ছে এই দিক দিয়ে যে এটা অনেক বড় সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারে, আর ডিফিকাল্টি কি সেটা তো তোমরা বুঝতেই পারলা। এখন সিপিএলডির মধ্যে অনেকগুলো সুইচ থাকে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং সুইচ। প্রোগ্রামিং সুইচ কিছুই না, সবগুলো বেসিক্যালি ট্রানজিস্টর এবং সবগুলো মসফেট। সিপিএলডির মধ্যে তোমার 1 লাখ 2 লাখও সুইচ থাকতে পারে, 4-5 লাখও হইতে পারে, এবং এগুলা অবশ্যই তোমার ম্যানুয়ালি কনফিগার করা সম্ভব না। এবং এই জায়গাতেই আমাদের ক্যাট টুল যত প্রোগ্রামিং সার্ভিস সব অটোমেটিক ভাবে জেনারেট করে। তুমি এই যে যখন একটা কম্পাইল করো সার্কিট জেনারেট করার সাথে সাথে কিন্তু সে বুঝে যায় যে তোমার কোন কোন মসফেটকে অন করা দরকার আর কোন কোন মসফেটকে অফ করা দরকার। এই জিনিসটা কিন্তু আমার এই ক্যাট টুল, আমি তো তোমাদেরকে যেটা বলছি সেগুলো একটু একটু করে তো ইমপ্রুভমেন্ট করে, তোমরা তো জানো এটা। আর এই প্রোগ্রামিং সুইচের নাম্বার ডিভাইস ওয়াইজ ভ্যারি করে, এক একটা ডিভাইসের জন্য এক এক রকম। সিপিএলডি যত কমপ্লেক্স হবে নাম্বার অফ প্রোগ্রামিং সুইচ বাড়বে, তোমার কষ্টও বাড়বে। দেখো এটার জন্য আমরা যে ইউজটা করি সেটা হলো প্রোগ্রামিং ফাইল। এই প্রোগ্রামিং ফাইলকে আমি ফিউজ ম্যাপও বলতে পারি। তোমরা আমি তো এর আগে বলতেছিলাম ফিউজের কথা। ফিউজ মানে একটু ওই যে তোমরা দেখলাম যে ক্রস কানেকশন গুলা, যে কার কার সাথে কানেক্টেড এই জিনিসটা বলে দেওয়া। এটা বেসিক্যালি তোমাদের যত সিপিএলডির যত ট্রানজিস্টর আছে সবগুলোর স্টেট বোঝায়, যে আমি মসফেটটাকে 1 রাখবো নাকি মসফেটকে 0 করবো। তোমরা তো জানো যে একটা মসফেট, ধরো যে পি মসফেটের গেটে আমি যদি 0 সিগন্যাল দেই তাহলে এই মসফেটটা টার্ন অন করে, আর আমি যদি 1 দেই সে অফ হয়ে যায়। আর এন মসফেটের জন্য উল্টাটা, এন মসফেটে তোমাকে গেটে হাই ভোল্টেজ দিতে হবে, হাই ভোল্টেজ দিলে তোমার কারেন্ট ফ্লো করবে। এগুলো কিন্তু বেসিক্যালি ভোল্টেজ ড্রিভেন ডিভাইস, তাই না? মসফেট ভোল্টেজ ড্রিভেন ডিভাইস, আর বিজেটি হলো কারেন্ট ড্রিভেন ডিভাইস। মসফেট দিয়ে সবসময় যে কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয় সিমস সার্কিট, কারণ মসফেটের কস্ট তারপর পারফরমেন্স অনেক ভালো। মসফেট অনেক লো পাওয়ার খায়, অনেক লো পাওয়ার কনজিউম, এই জন্য কিন্তু মসফেট ইউজ করে। বিজেটি দিয়ে কিন্তু আইসি বেশি বানানো হয় না। আর বিজেটির সাথে যদি একান্তই দরকার পড়ে অনেক হাই পারফরমেন্স আইসি গুলোর জন্য বাইপোলার ট্রানজিস্টর, দ্যাট মিনস বাইসিমস নামে একটা টেকনোলজি আছে। তোমরা যারা ভিএলএসআই পড়তেছো তারা এটা সম্পর্কে জানতে পারবা। বাইসিমসে তোমার বাইপোলার আর সিমস এই দুইটার জিনিসের
মানে কম্বিনেশন আর কি। বাইপোলার বিজেটি কিন্তু মসফেটের চেয়ে ফাস্ট, আবার মসফেট কিন্তু বিজেটির চেয়ে লো পাওয়ার খায়। দ্যাট মিনস আমি যদি এই দুটাকে নিয়ে একসাথে কম্বাইন করতে পারি তাহলে আমার ডিজাইনটা ফাস্টার হবে, আবার অনেক লো পাওয়ার কনজিউম করবে, বুঝছো? বাইসিমস টেকনোলজি কিন্তু ফ্যাব্রিকেট করা যেরকম কঠিন, ওইগুলাতে আইসি বানানো অনেক অনেক বেশি কঠিন এবং খুবই সফিস্টিকেটেড ডিজাইন হয়। এই জন্য আমরা নর্মালি সবসময় মসফেট লেভেলেই থাকি আর কি। এখন যেহেতু সিপিএলডি প্রোগ্রামিং করা অনেক কঠিন, এই জন্য আমাদের সিপিএলডি একটা জিনিসকে সাপোর্ট দেয়, সেটাকে বলা হয় আইএসপি। আইএসপি মানে হলো ইন সিস্টেম প্রোগ্রামিং। মানে তোমার সিপিএলডি চিপটা কোনো একখানে মনে করো আছে, তুমি ওখানে সরাসরি প্রোগ্রামিং করতে পারবা, দ্যাট মিনস সিস্টেমে থাকা অবস্থায়। এটাকেই বলা হচ্ছে ইন সিস্টেম প্রোগ্রামিং। আমরা যেরকম আর্ডিনো যেরকম প্রোগ্রামিং করি, তোমার সিস্টেমের সাথে কানেক্টেড থাকে, তখনই কিন্তু আমরা কোড করতে পারি। এটাকে হচ্ছে ইন সিস্টেম প্রোগ্রামিং বলে। দ্যাট মিনস তোমার ওই যে জায়গায় আছে, সার্কিটের যেখানে কানেক্টেড আছে, সেখান থেকে আলাদাভাবে খোলার দরকার পড়ে না। এই আইএসপিটা কিন্তু পিএল আর পিএল এর জন্য তোমার লাগে না, ওটা কখনো প্রোভাইড করে না। দেখো এখানে আমি যেটা বলছি যে আইএসপিটাই ইলাবোরেশন এখানে, যে আমি বেসিক্যালি সিপিএলডি চিপটাকে যখন আমার সার্কিটে থাকা আছে, সেই সার্কিটে থাকা অবস্থায় আমি প্রোগ্রামিং করতে হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আইএসপি, ইন সিস্টেম প্রোগ্রামিং। এটার জন্য আমার সিপিএলডি পিসিবি থেকে একটা স্মল কানেক্টর থাকে আমার কম্পিউটার কেবল আর তোমার ওই সিপিএলডির মধ্যে ওই সিম্পল নর্মাল প্রোগ্রামিং কেবল দিয়েই ডাটা ট্রান্সফার হয়, এবং এর মাধ্যমেই বেসিক্যালি আমরা সিপিএলডিটাকে কোড করতেছি, প্রোগ্রামিং ফাইলটা ট্রান্সফার করতেছি। তোমাদের একটু আগে এর আগে যেটা বলছিলাম যে ওই যে এফপিজি এর যে পোর্ট, যে প্রোগ্রামিং যে পোর্ট, সেটা হলো জেট্যাক পোর্ট। এর জন্য আমাদের জেট্যাক পোর্ট লাগবে। আমি তো এর আগে তোমাদের দেখাইছি ওই যে আমার সেই সাইক্লোন 3 এফপিজি, এটা তো জেট্যাক পোর্ট। জেট্যাক পোর্টে কিন্তু এইটাই কাজ, কম্পিউটারের সাথে তোমার এই প্রোগ্রামেবল ডিভাইসগুলোর মাঝে একটা ইন্টার কানেকশন তৈরি করা, আর প্রোগ্রামিং ফাইলের ডাটা যেন খুব সহজে ট্রান্সফার হয় এটা এনশিওর করা। এটার মাঝে এটার নিজের সার্কিটও অনেক কঠিন, কারণ এটার মধ্যে হ্যান্ডশেকিং আছে, অনেক কিছু আছে। এগুলোর কারণে কিন্তু সার্কিট আস্তে আস্তে অনেক কমপ্লেক্স হয়ে যায়, বুঝছো? এবং সিবিএলডির প্রোগ্রামিং এর একটা মেইন ফিচার হলো যেটা নন ভোলাটাইল প্রোগ্রামিং। নন ভোলাটাইল প্রোগ্রামিং মানে হলো এই কোডটা তোমার একদম পার্মানেন্টলি থেকে যায়, পার্মানেন্ট থাকে। আর ভোলাটাইল মানে তোমার খুব সহজে রিমুভ হয়ে যায়। দ্যাট মিনস তুমি মনে করো পাওয়ার ছিল না, পাওয়ার আছে, পাওয়ার মনে করো রিমুভ করে দিলে, পাওয়ার রিমুভ করে দিলে তোমার প্রোগ্রামিং কিন্তু আর থাকে না। এফপিজে তো একই কেস হয়, আমরা এটা দেখবো। দেখো এই সিভিএলডি প্রোগ্রামের জন্য আমরা যেটা পোর্ট লাগে, যেটাকে নাম হলো জয়েন্ট টেস্ট অ্যাকশন গ্রুপ, এবং এটা আইট্রিপলি স্ট্যান্ডার্ড একটা সার্কিট, এবং এটা ইটসেলফ ইট ইজ আ ভেরি ভেরি কমপ্লেক্স সার্কিট, ভেরি মাচ কমপ্লিকেটেড অ্যান্ড ভেরি মাচ ইন্ট্রিকেট, অনেক অনেক কঠিন জিনিস, অনেক অনেক খুবই খুবই কঠিন। এবং এটা তোমার সিপিএলডি আর কম্পিউটারের মধ্যে অনেক ইনফরমেশন ট্রান্সফার করে। বেসিক্যালি তোমার প্রোগ্রামিং ফাইলটা ইউজ করার জন্য এটা লাগে। এখানে দেখো আমি কম্পিউটারের সাথে দেখো কানেক্টেড এরকম ওয়্যার কেবলই কিন্তু তোমাদেরকে আমার সাইক্লোন 3 যে এফপিজি আছে ওইটার সাথে তুমি যে ডিভাইসটা পাবা সেটা দেখবে যে এরকমই, কিন্তু কম্পিউটারের সাথে এই যে জেট্যাক পোর্টটা, আর এটা তোমার একদম একটা যেটা ইউএসবি ব্লাস্টার বলে, সেটাকে এই ইউএসবি ব্লাস্টারের মাধ্যমে কানেক্ট হয়ে তোমার কম্পিউটারে চলে যায় ইউএসবি বোর্ডে। আর এখানে দেখো অনেকগুলো পিসিবি দেওয়া হয়েছে, এখানে দুইটা সিপিএলডি, একই সাথে আমি এটার মধ্যে দেখো ফিউজ কানেকশন দেওয়া আছে। এই লয়াল ওয়্যারিংটা মানে আমি এই ওয়্যারটাকে এর সাথে কানেক্ট করছি, কিন্তু দেখো ওই ওয়্যারটা কিন্তু আইসিটাতে যায়নি। শুধুমাত্র আমি এটাকে একটা পার্টিকুলার কোডের জন্য আমরা রান করতেছি, আবার এটা করতেছি না। এই কন্ট্রোলটাই কিন্তু একটা প্রোগ্রামিং সুইচতে হচ্ছে বেসিক্যালি, বুঝছো? দেখো রিয়েল লাইফ একটা সিপিএল এখানে আমি একটা দেখাইছি, একটা আইসি জাইলেন্সের একটা আইসি, এটাও অনেক পুরাতন, 1980-85 সালের থেকে ফ্যাব্রিকেট করা, অনেক অনেক কঠিন, মানে খুবই কমপ্লিকেটেড। এবং এটা বেসিক্যালি ইউজ করা হয়তো তোমার টিভি কন্ট্রোল, ভিডিও কন্ট্রোলের জন্য, ভিডিও কন্ট্রোলার একটা সিপিএল এটা। এবার দেখো আমার মেইন পোর্শনে আসি, এবার হলো এফপিজি। এত কিছুর পরে আমাদের এফপিজি ডেভেলপমেন্ট হয়েছে। স্মল যে সার্কিট গুলো আছে সেগুলোকে তোমরা তিনটা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবে, একটা হলো ইউনিভার্সাল গেট, পিএলএ আর পেল। এই তিনটা দিয়ে তোমার স্মল সার্কিট সম্ভব। আর মিডিয়াম সাইজ সার্কিটের জন্য তোমার সিপিএলডি ইউজ করতে হয়, আর সিপিএলডি আপ টু 20,000 ইকুইভ্যালেন্ট লজিক গেটকে সে ইমপ্লিমেন্ট করতে পারে। এই 20,000 ইকুইভ্যালেন্ট গেট মানে বেসিক্যালি 20,000 ইকুইভ্যালেন্ট ইউনিভার্সাল গেট, দ্যাট মিনস ন্যান্ড গেট, নর গেট, এগুলা, বুঝছো? আর এগুলার কিন্তু অনেক কম। ইউনিভার্সাল গেট 7400 হলো খুব সম্ভবত ন্যান্ড গেট আইসি, আর 7402 হলো নর গেট আইসি। 7402 হলো 2 ইনপুট নর গেট, আর এটা হলো 2 ইনপুট ন্যান্ড গেট। আর সিপিএলডি দিয়ে আমরা আপ টু 20,000 ইকুইভ্যালেন্ট লজিক গেটের একটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি।
সিপিএলডি সবসময় মিডিয়াম সার্কিটকে ইমপ্লিমেন্ট করে, আর বাকিগুলো হচ্ছে স্মল। আর এর চেয়েও বেশি, আরো বেশি ফাংশনালিটি যদি দরকার পড়ে তখনই তোমার এফপিজিএ ডেভেলপমেন্ট। এফপিজিএ ভেরি ভেরি লার্জ সার্কিট ইমপ্লিমেন্টেশনের জন্য, এবং এটা লজিক ক্যাপাসিটি অনেক অনেক বেশি। আগে এই পর্যন্ত যতগুলো ডিভাইসের নাম বললাম তার মধ্যে এফপিজিএ সবচেয়ে বেশি। এই কারণে তোমার এফপিজিএ একদম লেটেস্ট এবং রেগুলার নিয়মিত এটা ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা যে কোনো প্রোগ্রামিং সময় দেখো এফপিজিএ আমরা সবসময় লাগে, যে কোনো ডিজিটাল দুনিয়ার যত ডিজিটাল সার্কিট আছে সব তুমি এফপিজিএ তে করতে পারবে, কোনো নো ম্যাটার, ইভেন সিপিইউ টিপিইউ যত কিছু আছে এভরিথিং। খালি একটা বড় প্রবলেম হলো যে তোমরা মেমোরি সার্কিট বেশি ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ মেমোরি টপোলজিটা একটু ভিন্ন রকম, আর মেমোরির জন্য অনেক অনেক লো এরিয়া দরকার পড়ে, অনেক লো এরিয়া দরকার হয়। আমরা যদি এই এফপিজিএ তে করতে চাই, এফপিজিএ তে মেমোরি ইমপ্লিমেন্ট করতে গেলে সেটা এরিয়া অনেক বেশি খায়, কারণ এফপিজিএ তে আলটিমেটলি মেমোরি গুলা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে রিপ্লেস হয়। ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমি রেজিস্টার হিসেবে যদি ডিক্লেয়ার করি তাহলে কিন্তু এরিয়া অনেক বেশি খায়, বুঝছো? মেমোরি সার্কিট কিন্তু এখন দেখো এগুলার মধ্যেও একটা বড় একটা মানে কি বলবো যে প্লাস মাইনাস আছে, আপস এন্ড ডাউনস আছে। তোমার হচ্ছে মেমোরি সার্কিট অনেক স্মল ঠিক আছে, কিন্তু মেমোরি কিন্তু ফাস্ট না, কিন্তু রেজিস্টার জায়গা বেশি খায়, কিন্তু রেজিস্টার অনেক বেশি ফাস্ট। রেজিস্টার কিন্তু স্মলার তোমার হচ্ছে একটু এরিয়া বেশি খাইলেও সে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি ডাটা ট্রান্সফার করতে পারে, দ্যাট মিনস ওটা কিন্তু অনেক বেশি ফাস্টার মেমোরি। আর র্যাম বা অন্য মেমোরি গুলো অনেক ডিলে করে। এখান থেকে দেখো এই কারণে আমাদের এফপিজিএ ডেভেলপ হয়েছে। যত প্রবলেম ছিল এর আগে, এটা হলো এমন একটা প্রোগ্রামেবল লজিক ডিভাইস যেটা যে কোনো যত ভার্সেটাইল লার্জ যত বড়ই হোক ওই সার্কিটের ইমপ্লিমেন্টেশনের জন্যই বানানো, কিন্তু ফেব্রিকেট করা, ম্যানুফ্যাকচার করা। এখন এফপিজিএ একটা ওভারভিউ আমি তোমাদের এখানে দিছি, এটা কিন্তু সিপিএলডি থেকে অবশ্যই ডিফারেন্ট, কারণ সিপিএলডি আমরা কি জানি যে সিপিএলডি সবসময় পেয়াল ব্লক দিয়ে আমি বানাইছি, তাই না? পিএলএ দিয়েও করতে পারো, কিন্তু পেয়ালটাই বেশি প্রিফারেবল। কিন্তু এফপিজিএ তে কিন্তু এই ধরনের আর ওই পেয়ালগুলোতে কি ছিল, এন্ড প্লেন আর ওয়ার প্লেন ছিল, এন্ড আর ওয়ার এই দুইটা প্লেন ছিল। কিন্তু এফপিজিএ তে এই ধরনের কোনো প্লেন নাই, কোনো প্রোগ্রামেবল এন্ড প্লেনও নাই, ওয়ার প্লেনও নাই। তাহলে আমি কিভাবে প্রোগ্রামেবিলিটি করতেছি, কিভাবে আমি প্রোগ্রামিং করব? এটার জন্য আমাদের আলাদা একটা লজিক ব্লক আছে, তিনটা মেইন টাইপের লজিক ব্লক আছে। সেটা হলো মূল লজিক ব্লক, যেটাকে আমি বলি লুক আপ টেবল, এলইউটি। আর একটা হলো আইও ব্লক, মানে ইনপুট আউটপুট ডিভাইস, তোমার ইনপুট আউটপুটের পিন গুলা, আর এর মাঝের ইন্টারকানেকশন ওয়্যার আর প্রোগ্রামিং সুইচটা, বুঝছো? এই তিনটাই হলো মেইনলি এফপিজিএ রিসোর্স। এই রিসোর্সের উপর ভ্যারি করেই কিন্তু এফপিজিএ প্রোডাক্টগুলোর ভ্যারিয়েশন হয়। এই সবগুলোর উপর ডিপেন্ড করে আইও ব্লকের, দ্যাট মিনস আইও পিন নাম্বার, তারপর লজিক ব্লকস মিনস ইন্টারনাল ডিভাইস নাম্বার, আর ইন্টারকানেকশন ওয়্যার আর সুইচ নাম্বার। এফপিজিএ ব্লক ডায়াগ্রাম দেখো, জেনারেল আর্কিটেকচার এরকম, চারপাশে দেখছো সুন্দরভাবে আইও ব্লক গুলো বসানো। এই জিনিসটাকে কিন্তু বলা হয় ফ্লোর প্ল্যান। তোমরা যারা ভিএলএসআই পড়বা তোমরা জানতে পারবে এই ফ্লোর প্ল্যান কিন্তু চিপ ডিজাইনের সময় সবসময় এইভাবে করা হয়, যে আমার পিন গুলো সবসময় বাইরে থাকে, মানে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে যেহেতু কানেক্টেড হবে এই জন্য আমি চারপাশে সুন্দরভাবে বসাই দেই। আর মাঝখানে হলো যত কমপ্লেক্স সার্কিট পুরোটা এখানে। আমি যদি একইভাবে সিপিইউ ডিজাইন করি, সিপিইউ কিন্তু একই রকম। এরকম তুমি যদি একটা সিপিইউ লেআউট দেখো, ওখানেও দেখবা যে মাঝখানে সব সার্কিট আর পাশে কিন্তু একদম সুন্দরভাবে চারপাশে আইও প্যাড বসানো, এগুলোকে প্যাডও বলা হয়। মাঝখানে দেখো এই হোয়াইট যে স্কোয়ার গুলো আছে সেগুলো এক একটা লজিক ব্লক, আর এই পিঙ্ক কালারের ব্লক গুলো হলো ইন্টারকানেকশন সুইচ। এগুলো সবগুলোই কিন্তু সবগুলোরই মধ্যেই প্রোগ্রামিং ক্যাপাবিলিটি আছে। আইও ব্লকের মাঝে, আইও ব্লকের সাথে ইন্টারকানেকশন সুইচের যে কানেকশন সেটাও প্রোগ্রামিং করা যায়। তারপর আইও ব্লকের সাথে লজিক ব্লকের যে কানেকশন, এই লজিক ব্লকের সাথে মনে করো এই লজিক ব্লক কানেক্টেড, এই জিনিসগুলো সবগুলোই কিন্তু প্রোগ্রামিং করে করে আমি কন্ট্রোল করতে পারি। এবং দেখতেই পাচ্ছ যে এই সার্কিটটা কত বেশি কমপ্লেক্স। এই লজিক ব্লক গুলোকেই আমি বলতেছি এলইউটি, লুক আপ টেবল। আমরা আস্তে আস্তে দেখবো যে এটা আসলে কি, মানে ফিজিক্যালি আমাদের এটা কি বুঝায়, আমরা যখন সার্কিটে করতে যাব এটা আসলে কি। এফপিজিএ রিসোর্স আমি তোমাদের দেখাইলাম, যে দেখছো না একটু আগে, যে এটা খুব সুন্দর মতো একটা 2 ডাইমেনশনাল অ্যারের মতো আছে। এখানে আমি এটাই বলছি যে এটা একটা 2D অ্যারের মতো আছে। এই জিনিসগুলোকে এলইউটি বলা হয়, লুক আপ টেবল। আর ইন্টারকানেকশন ওয়্যার গুলো কিছুই না, বেসিক্যালি রাউটিং চ্যানেল। তোমার দুই ভাবে সাজানো থাকে, একটা হলো হরাইজন্টাল, ভার্টিক্যাল। এটা হলো ভার্টিক্যাল আর এগুলো হলো হরাইজন্টাল রাউটিং লেয়ার, এটা তো তোমরা জানোই। এবং এই ইন্টারকানেকশন ওয়্যার গুলো ইচ্ছা মতো যে কোনো লজিক ব্লকের মাঝে সাথে অন্য আরেকটা লজিক ব্লকের কানেকশন করায় দেয়।
ইচ্ছা মতো আমি নিজের মন মতো প্রোগ্রামিং করে যে কোনো লজিক ব্লকের সাথে আরেকটা ব্লককে কানেক্ট করতে পারি, এবং এটা অবশ্যই তোমার ওই যে সফট ফাইল আমি তোমার এর আগে যেটা কথা বলছি সেই সফট ফাইলটা এটা ফিক্স করে দেয় যে কোন ব্লক কার সাথে কানেক্টেড হবে। আর রাউটিং যে চ্যানেল আছে সেগুলোর মাঝে অসংখ্য রাউটিং ওয়্যার আছে, রাউটিং প্রোগ্রামেবল সুইচ আছে। এটা নর্মাল জাস্ট সিপিএলডি এফপিজিএ প্রোগ্রামিং এর সময় সবগুলাই কিন্তু প্রোগ্রাম হয়ে যায়, রাউটিং ওয়্যার সহ, লজিক ব্লক ইন্টারকানেকশন সহ সবকিছুই। দেখছো আমরা কিন্তু সবসময় প্রোগ্রামিং জিনিসের উপরে হাসতেছি, মানে সব এফপিজিএ এমন একটা জিনিস যেখানে সবকিছুই প্রোগ্রামেবল, আইও থেকে শুরু করে এভরিথিং। আইও এবং ভিতরে লজিক ব্লকের মধ্যে কানেকশন, নিজের যত ওয়্যারিং টোয়ারিং আছে সবকিছুই প্রোগ্রামেবল। কিন্তু পুরা দি ওয়ার্ল্ড ইজ ফুল অফ প্রোগ্রামিং। দেখো এখন আইও ব্লক যেগুলো আছে, আইও ব্লক গুলো কিছুই না, এফপিজি এর ইনপুট আউটপুট পিন, এবং এটার জন্য একটা স্পেশাল সার্কিটরি দরকার হয়, সেটাকে বলা হয় আইও প্যাড সার্কিটরি। তোমরা যারা ভিএলএসআই পড়তেছো তারা এটা সম্পর্কে আরো জানতে পারবা। আইও প্যাডের জন্য স্পেশাল সার্কিট ইউজ করা হয় কিন্তু, কারণ সেখানে অনেক কিছু জিনিস আছে, যেমন ধরো ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ হয়, তারপর এগুলোর কারণে তোমার ডিভাইস কিন্তু নষ্ট হতে পারে। তোমার হুট করে একটা অনেক মনে করো হাই ভোল্টেজের একটা সিগন্যাল আসলো, হাই ভোল্টেজের সিগন্যাল পাস এসে তোমার ভিতরে ইন্টারনাল সার্কিটকে কিন্তু নষ্ট করে দিতে পারে, কারণ তোমার ইলেকট্রনিক সার্কিট তো 5 ভোল্ট বা 3.3 ভোল্ট একটা সার্টেন একটা লেভেলের বেশি যাইতে পারবে না। সেখানে তোমার যদি 20-25 ভোল্ট চলে আসে, তোমার ইন্টারনাল সার্কিটের কিন্তু ক্ষতি হতে পারে। এই ক্ষতিটা মানে রিমুভ করার জন্য কিন্তু তোমাদের এই স্পেশাল সার্কিটটা দরকার হয়, আইও প্যাড। এই আইও প্যাড যারা ভিএলএসআই ফিজিক্যাল ডিজাইন করে তাদের এটা নিয়ে আলাদা টপিকসই আছে। আইও প্যাড ডিজাইন করতে হয়, আইও প্যাড ডিজাইন করে তোমার প্রত্যেকটা বসাই দিতে হয়। দেখো এখন এই আইও ব্লক গুলো প্রোগ্রামিং কানেকশন এক্সিস্ট কি মাধ্যমে করে, ওই যে আমি একটু যেটা বললাম আইও ব্লক আর ইন্টারকানেকশন এর মাঝে। আর আইও পিন গুলো এফপিজিএ টু এফপিজিএ ভেরি করে। অল্টেরা ফ্লেক্স 10K এর নাম্বার অফ আইও পিন অনেক কম, কিন্তু D2 বা D10 এর অনেক বেশি, আমারটারও অনেক বেশি। সাইক্লোন 3 যে এফপিজিএ সেটারও প্রায় কত মানে মনে হয় 45 কি 50টার মতো পিন আছে আর কি টোটাল, কিন্তু সেখানে ফ্লেক্স 10K তুমি যদি যাও দেখবা যে অনেক অনেক কম। দেখো এবার মেইন যে জিনিসটা চলে আসবে সেটা হলো লুকআপ টেবল। লুকআপ টেবলটাই হলো বেসিক্যালি আমাদের এফপিজি এর মেইন ব্লক, দি মোস্ট কমনলি ইউজড লজিক ব্লক। এবং এই প্রত্যেকটা লুকআপ টেবলের অনেক ইনপুট আউটপুট নাম্বার অনেক অনেক লো, খুবই স্মল নাম্বার আছে। এফপিজি ওয়াইজ প্রত্যেকটা লুকআপ টেবলের নাম্বার ভ্যারি করে, এবং সেগুলো কিছুই না, শুধুমাত্র স্টোরেজ সেল, বেসিক্যালি এসটিএম সেল, এবং এসটিএম সেলের সাথে মাল্টিপ্লেক্সার লাগানো। এই এসটিএম আর মাল্টিপ্লেক্সার এই দুইটা নিয়েই তোমার লুকআপ টেবল তৈরি। এটা দিয়ে তুমি যে কোনো জিনিস তুমি ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু এগুলোর নাম্বার অফ ইনপুট আউটপুট অনেক কম। দেখো আমি যে স্টোরেজ সেলের কথা বললাম এগুলো বেসিক্যালি এসটিএম সেল। এসটিএম সেল মানে হলো স্ট্যাটিক র্যাম সেল। স্ট্যাটিক র্যাম সেল কিন্তু অনেক অনেক ফাস্ট, এবং সেগুলো 1 বিট সেল। 1 বিট সেল মানে 1 আর 0 এই দুইটা সে হোল্ড করতে পারে, ইদার 1 অথবা 0। এটা দিয়ে কিন্তু সব কিছু দুনিয়ার যত প্রোগ্রামিং ইনফরমেশন আছে তোমরা তো জানো যে সব বাইনারিতে কনভার্ট হয়ে যায়, হয়ে 1010 এভাবে আসে। এই জিনিসগুলোকে আমি যদি একটা স্ট্যাম্প সেলে স্টোর করতে পারি আর পরবর্তীতে মাল্টিপ্লেক্সারের কানেকশনের মাধ্যমে যদি বলে দিতে পারি, তাহলে আমি এই লুকআপ টেবল দিয়ে যে কোনো কঠিন কঠিন যে কোনো ফাংশন আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং এই লুকআপ টেবলটা কিন্তু বিভিন্ন সাইজের হয়, এর সাইজটা অবশ্যই নাম্বারের উপর ডিপেন্ড করতেছে। তোমার ইনপুটের নাম্বার যদি n হয় তাহলে সেখানে আমাদের টোটাল 2n সংখ্যক এসটিএম সেল দরকার, তাই না? তোমার 3 ইনপুট যদি একটা লুকআপ টেবল থাকে, 3 ইনপুট লুকআপ টেবলের জন্য তোমার 8টা এসটিএম বিট লাগবে, মানে 8টা এসটিএম সেল লাগবে। প্রত্যেকটা এসটিএম সেল ইদার 0 অথবা 1 এই দুইটাকে সে হোল্ড করতে, বুঝছো? এই স্টোরেজ সেলগুলো দিয়ে আমি যে কোনো যত বড় সার্কিট হোক না কেন সব আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এই স্লাইডটা জাস্ট একবার চোখ বুলাই না, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার সবসময় এটা মানে মাথায় রাখবে আর কি। লুকআপ টেবল দেখো, এই যে লুকআপ টেবল বেসিক্যালি আমাদের কিরকম, এই দেখো এইটাই হলো সেই ফিগার। বেসিক্যালি এটা একটা 2 ইনপুট লুকআপ টেবল, দুইটা ইনপুট, একটা হলো x1 আর x2। x1 আর x2 হলো দুইটা ইনপুট, আর f হলো আমাদের আউটপুট। আমরা একটা ফাংশন এরকম বলতেছি, f1 হলো x1 বার and x2 বার or x1 and x2। এটা কি বেসিক্যালি একটা XNOR গেট না? আমরা একটা লুকআপ টেবল ডিজাইন করব যেটা হচ্ছে আমার এরকম একটা XNOR ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারবে। দেখো যে এটা কিন্তু XNOR, 0 0 হলেই 1 হয়েছে, আবার 1 1 একই রকম হলে 1, আদারওয়াইজ 0। দ্যাট মিন্স XNOR ফাংশন। এই XNOR 2 ইনপুট একটা XNOR ফাংশনকে আমরা লুকআপ টেবল দিয়ে রাখবো। যেহেতু আমার দুইটা ইনপুট,
দুইটা ইনপুট মানে আমার স্ট্যাম্প সেল লাগবে 2 স্কোয়ার, দ্যাট মিনস 4টা স্ট্যাম্প সেল লাগবে। এই দেখো 4টা স্ট্যাম্প সেল, এই লাল জিনিসগুলো হলো স্ট্যাম্প সেল, সেটা ইদার 0 অথবা 1 হোল্ড করতে পারে, বুঝছো? এখন দেখো এই 4টা স্ট্যাম্প সেলের পাশাপাশি থাকলো, এর পরবর্তীতে দুইটা মাল্টিপ্লেক্সার আছে। এখানে হচ্ছে ফার্স্ট লেভেল মাল্টিপ্লেক্সার, এটা হলো সেকেন্ড লেভেল মাল্টিপ্লেক্সার। প্রথম লেভেল মাল্টিপ্লেক্সারটা দেখো x2 দিয়ে কন্ট্রোল হচ্ছে, x2 দিয়ে মানে যেটা হলো আমার এলএসবি ছিল, আমার ট্রুথ টেবিলে যেটা সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্টলি যেটা চেঞ্জ হচ্ছিল সেটাই কিন্তু আমার লোয়ার লেভেল মাল্টিপ্লেক্সারকে কন্ট্রোল করতেছে। এটা সবসময় মাথায় রাখবা যে যে ইনপুটটা হাই অকারিং মানে খুব বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় সেটাই তোমার লোয়ার লেভেল মাল্টিপ্লেক্সারকে কন্ট্রোল করবে, আর আপার লেভেলটাকে যেগুলা কম লোয়ার এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে মানে পরবর্তীতে যায়। এখানে যদি দেখো এটা একটা কি 2 ইনপুট না, 2 ইনপুটের জন্যই কিন্তু আমার 2 লেভেল আসছে। যদি আমার 3টা যদি থাকতো ইনপুট তাহলে আমার এখানে 3 লেভেল মাল্টিপ্লেক্সার হইতো। আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখবো। দেখো এখন এই ফাংশন টেবিলটা আমি যদি লুকআপ টেবলে বসাই দেই, দ্যাট মিনস এই স্ট্যাম্প সেলগুলো যদি আমি ওভাবে হোল্ড করতে পারি তাহলে কিন্তু আমার আলটিমেটলি ফাংশনটা হয়ে যায়। দেখো তো এখানে x2 আমার যখন 0, যদি আমার x2 এই যে এই সি ফিগারটাতে যাও, দেখো আমার 1001 f1 এর ভ্যালু দেখো এগুলো, তাই না? এই f1 এর ভ্যালুগুলো আমি পরপর বসাই দিছি। যেই জিনিসটা x2 আমার যদি 0 থাকে, x2 যদি আমার 0 হয় তাহলে তোমার এই ফাংশন আর হচ্ছে এটা সিলেক্টেড, মানে দ্যাট মিনস এটা আর এটা, এই 1 আর 3, এই x2 দেখো 0 কিন্তু এই দুইটা জায়গায় না, মানে আমার ফার্স্ট এন্ট্রির জন্য ফার্স্ট রো আর থার্ড রো এর জন্য x2 যদি আমার 0 হয় তাহলে আমার এখানে 1 সিলেক্ট হলো আর এখানে 0 সিলেক্ট হলো, তাই না? দেখো যে 1 আর 0, কিন্তু তার পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি ফাংশন f1 এ কোনটা দেখাইতে চাই সেই জিনিসটা কিন্তু আমার কন্ট্রোল করতেছে x1 এর ভ্যালুটা। এখন আমার যদি x1 যদি 0 হয় তাহলে এখানকার আউটপুটটা আসবে, এখানকার আউটপুট আসা মানে f1 এর ভ্যালুটা তখন আমার 1 হয়ে গেল। আর x1 এর ভ্যালু যদি আমার 1 হয়, 1 হওয়া মানে আমার সেকেন্ড মাল্টিপ্লেক্সারটা আসবে, সেকেন্ড মাল্টিপ্লেক্সার মানে এই জিরোটা এর মাধ্যমে যে একদম f1 এর ভ্যালু 0 আসবে, বুঝছো? তার মানে বেসিক্যালি আমি এইটা দিয়ে আমি দুইটা রো এর কাজ শেষ করে ফেললাম, তাই না? প্রথম রো হলো এটা, সেকেন্ড রো এটা, থার্ড রো এটা, ফোর্থ রো এটা, একদম সিরিয়ালি আছে। দেখো আমি ফাংশনটাও কিন্তু ওভাবে ক্রিয়েট করছি। একইভাবে অন্য আউটপুটের জন্য কেমন হবে, অন্য ইনপুটের জন্য কেমন হবে তোমরা বুঝতে পারতেছো যে জাস্ট খালি উল্টাটা। x2 ভ্যালু যদি 1 হইতো তাহলে কি পরেরটা সিলেক্ট হতো যে 0 অথবা 1, তারপরে এই x1 এর উপর ভ্যারি করে আমার f1টা এভাবে হইতো। এভাবে দেখো যে তুমি যে কোনো 2 ইনপুট যত কঠিন ফাংশনই হোক না কেন তুমি লুকআপ টেবলে করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো যে তোমরা যে কোনো 2 ইনপুট একটা ফাংশন নিবা, নিয়ে লুকআপ টেবল কেমন হতে পারে সেটাও দেখাবো। দেখছো এটা কিন্তু কিছুই না, জাস্ট খালি তোমার যে আউটপুটটা সেটা একদম আমি সেগুলা স্ট্যামের মধ্যে সেগুলোকে হোল্ড করতেছি। এলইউডি কত পাওয়ারফুল, মানে আমাদের আলাদা আলাদা ভাবে লজিক ব্লক ডায়াগ্রাম করার কোনো দরকার নেই, কোনো লজিক সার্কিট আঁকার দরকার নেই, খালি নর্মাল মাল্টিপ্লেক্সার আর স্ট্যাম, এটাতে একদম দুনিয়ার যত সার্কিট যত ফাংশন সম্ভব। দেখো এটা আর একটু কমপ্লেক্স, এটা হলো সেই 3 ইনপুট লুকআপ টেবল। 3 ইনপুট লুকআপ টেবলের জন্য আমি এই যে বললাম 3 লেভেল মাল্টিপ্লেক্সার দরকার। দেখো ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। এখানে হাইয়েস্ট ওয়াকারিং বিট মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্টলি কোন বিটটা চেঞ্জ হচ্ছে সেটা হলো x3। x3 চেয়ে র্যাপিডলি একটু কম চেঞ্জ হচ্ছে x2, আর x1 সবচেয়ে কম র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস এই x1টা হলো বেসিক্যালি আমাদের ট্রুথ টেবিলের এমএসবি, তারপর x2, তারপর x3। দেখো এই ফাংশন দিয়ে আমার করতে হচ্ছে এবং 3টা ইনপুট হওয়ার কারণে আমার 8টা স্ট্যাম্প বিট লাগছে, 8টা স্ট্যাম্প বিট লাগছে আর 3 লেভেল মাল্টিপ্লেক্সার লাগছে। এটা দিয়ে আমি যে কোনো 3 ইনপুট ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবো। দেখছো যে সবগুলোর মধ্যে কিন্তু এটা পার্থক্য, এফপিজিএ তে নরমালি ইদার 2 ইনপুট অথবা 3 ইনপুটই বেশি ইউজ হয়, 4 ইনপুট খুব একটা বেশি আসে না। 4 ইনপুট কখনো কখনো লাগলে ইউজ হয়, 4 এর উপরে কিন্তু আর ইউজ করা হয় না। সবসময় 2, 3 আর 4 এই তিনটার মধ্যেই লুকআপ টেবল গুলো নাম্বার থাকে। এফপিজিএ তে যা আছে সবই কিন্তু এই লুকআপ টেবল আর ইন্টার কানেকশন ওয়্যার, বুঝছো? এর বাইরে কিন্তু আর কোনো কিছু নাই, আর আইও ব্লক, এই তিনটার বাইরে কিন্তু আর কোনো কিছু নেই। দেখছো যে এগুলো কিন্তু কত ফাস্ট, হলে আমাদের আগের মতো বারবার এত কষ্ট করে প্রোগ্রামিং করার দরকার নেই। আমরা শুধুমাত্র এই এফস্ট্যাম বিটটা আমরা যে যতবার প্রোগ্রামিং করি, এফপিজিএ কে যতবার আমি কোড করে বলি ততবার অ্যাকচুয়ালি আমার এসট্যামে কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে যায়। এই এসট্যামের কন্টেন্ট চেঞ্জ হওয়ার মাধ্যমে তোমার এক একটা সার্কিট ইমপ্লিমেন্ট। দেখো এই লুকআপ টেবল এখানে আমি দেখাইছি, লুকআপ টেবল দিয়ে তোমার 3 ইনপুট লুকআপ টেবল আসছে। অনেকগুলো মোড আছে, আমি ইচ্ছা করলে তো একটা সার্কিটকে কম্বিনেশনালও বানাইতে পারি, আবার সিকোয়েন্সিয়ালও বানাইতে পারি। আর একটা পাওয়ার লক্ষ্য করো,
এফপিজিএ লুকআপ টেবলের আরো একটা ক্ষমতা, আমি এক্সটার্নাল কিছু অতিরিক্ত সার্কিট এনে আমি ওই লুকআপ টেবল থেকেই আউটপুট একবার কম্বিনেশনালে দেখাবো, একবার সিকোয়েন্সিয়ালে দেখাবো। তার মানে দেখো যে তোমার দুনিয়ার সব সার্কিট সলভ হয়ে গেল। আমি যে কোনো কিছু দেখাতে পারি। লুকআপ টেবল নিজে কি বলতো, কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল এর একটা কিন্তু মিক্সচার। কারণ এসটিএম যে বিটগুলো আছে, এসটিএম তো একটা সিকোয়েন্সিয়াল ডিভাইস, তাই না? ওখানে তো ক্লক আসার পরে স্টোর হয়, তারপর র্যাম হোল্ড করে থাকে, দ্যাট মিনস মেমোরি আর কম্বিনেশনাল সার্কিট, এটা একটা আর কি কম্বিনেশন। IN1 টু IN3 হলো তিনটা ইনপুট গেছে, দেখো লুকআপ টেবল থেকে আউটপুট আসলো। এখন এই আউটপুট আমার সরাসরি আমি নিচ্ছি অথবা ক্লকের মাধ্যমে আসতেছে। আমি যদি ক্লকের মাধ্যমে নেই তাহলে সেটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট হয়ে গেল। তুমি যদি এই লুকআপ টেবলকে যদি ক্লকের সাথে সাথে দেখতে চাও, যদি এমন কোনো আউটপুট বলে দাও যে আমার পজিটিভ এজের ক্লক আসলে আমি ওয়াই এর আউটপুট করব, সেটা হলো অ্যান্ড হবে আর কি, ক্লক ট্যান্ড। এটাকে তুমি মানে ক্লক ট্যান্ডও বলতে পারো, যে আমি ক্লকের সাথে সাথে অ্যান্ড গেটের আউটপুটটা দেখবো। আমি তো নর্মালি তো অ্যান্ড গেট কম্বিনেশনাল সার্কিট, তাই না? যা ইনপুট দেবে সাথে সাথে আউটপুট হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু এ অ্যান্ড বি। কিন্তু তুমি যদি ক্লকের সাথে সাথে দেখতে চাও তাহলে কি হবে, তুমি যদি এটা কোডে ওইভাবে লিখে দাও যে অলওয়েজ এট দ্য রেট পজিটিভ এজ ক্লক, তারপর একটা ব্লক শুরু করলা, মানে সিকোয়েন্সিয়াল সার্কিটে যেটা বিগিন এন্ড দিলা, মাঝখানে দিলা ওয়াই, তারপর ওই এজ আসার চিহ্ন, মানে দ্যাট মিনস অ্যাসাইন হয়ে গেল। এটা তোমরা থার্ড লেকচারে দেখতে পারবা সিকোয়েন্সিয়াল সার্কিট আমি কিভাবে করব। সেই ক্লক আসলে মনে করো ওয়াই এরোর মধ্যে একটা চিহ্ন দেয়, দিয়ে তোমার এ অ্যান্ড বি দেয়। তার মানে আমি প্রতিবার পজিটিভ এজের ক্লকটা আসলেই আমার শুধুমাত্র আউটপুটে আমার জিনিসটা আসবে। এটা তুমি যখনই কোড করে বলেছো সাথে সাথে কিন্তু অটোমেটিক এফপিজিএ রিসোর্স ডিভাইসের মধ্যে এই সার্কিটটা চলে আসছে। এই সিলেক্টের উপর ভ্যারি করেই কিন্তু তুমি সরাসরি কম্বিনেশন আউটপুট নিচ্ছ নাকি সিকোয়েন্সিয়াল আউটপুট নিচ্ছ, এটা ডিটারমিন হচ্ছে, বুঝছো? এটাই আর কি। তার মানে দেখো যে দুনিয়ার যে কোনো সার্কিট আমি করতে পারি এই এফপিজিএ দিয়ে, যে কোনো ডিজিটাল সার্কিট। এই দেখো এবার ইলাবোরেশন। এখানে 4 ইনপুট একটা এলইডি দেওয়া আছে, এটা আরো কমপ্লেক্স, এটা কিন্তু হাইয়েস্ট ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি, এটার উপরে আর হয় না। এখন এইটাই আমরা বিভিন্ন মোডে দেখাবো। এখন এখানে দেখো যে সরাসরি দুইটা ইনপুট আসছে, তারপর একটা মাল্টিপ্লেক্সার আছে, আবার এখানে গেছে, তারপর ডি ফ্লিপ ফ্লপের মধ্যে যে আউটপুট আসছে, এই আউটপুট থেকে দেখো ফিডব্যাক হয়ে আবার একটা ইনপুটে আসছে, দেখছো? তার মানে তুমি এফপিজিএ এর মধ্যে ইচ্ছা করলে ফিডব্যাকও এরকম হওয়া সম্ভব। তোমার সার্কিট অনুসারে তোমার স্পেসিফিকেশন, তোমার ভেরিলগ কোড, এটার উপর ডিপেন্ড করে ডিটারমিন্ড হবে যে ফিডব্যাক সেখানে থাকবে কি থাকবে না। ফিডব্যাকও কিন্তু এখানে আউটপুট একদম ফিডব্যাক হয়ে আবার লুকআপ টেবলে ইনপুটে আসছে, বুঝছো? এখন দেখি এটার মোডগুলো কি কি আছে। কম্বিনেশনাল মোড মানে তোমার কোনো, দেখো ওই সিকোয়েন্সিয়াল ব্লকটা একদম রিমুভ হয়ে গেল, রিমুভ হয়ে গিয়ে IN1 IN2 IN3 IN4 এটা দিয়ে একটা কম্বিনেশনাল সার্কিট এটা ইমপ্লিমেন্ট হলো, দেখলা? তুমি যদি কোনো কম্বিনেশনাল সার্কিট রাখো তখন বেসিক্যালি এই পোর্শনটা থাকে, আর একটা বাকিটা তোমার রিমুভ হয়ে গেল। তারপর সিনক্রোনাস মোড মানে হলো তোমার ক্লক আসার সাথে সাথে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটার জন্য আমি সিনক্রোনাস মোডে কি করব, তখন এই লুকআপ টেবলটা আমার হচ্ছে একদম রিমুভ, ওইটা আমার অফ স্কোপ, চিন্তার বাইরে। শুধুমাত্র ক্লক আসার সাথে সাথে আমার একটা ইনপুট আসতেছে, সেই ইনপুটটাকে আমি পাস করে দেবো। যেমন মনে করো একটা নর্মাল ডি ফ্লিপ ফ্লপ, তোমার কি হয়, একটা ইনপুট আসে, একটা ক্লক আসার পর এখানে যেটা আউটপুট সেটা এই ইনপুটটাকে ক্যাচ করে, বুঝছো? এটা আমি সিনক্রোনাস মোড বলতে এটাকেই বুঝাইছি, যে শুধুমাত্র ক্লক ইনপুটটা মানে পিওর সিকোয়েন্সিয়াল মানে হলো সিনক্রোনাস। এরপর এখানে দেখো সিনক্রোনাস ফিডব্যাক মোড, দ্যাট মিনস এটা তো শুধুমাত্র সিনক্রোনাস সেটা ঠিক আছে, প্লাস একটা ফিডব্যাকও আছে। এই ফিডব্যাক সহ এটাই হলো সিনক্রোনাস ফিডব্যাক। একটা অতিরিক্ত ফিডব্যাক চলে আসছে, আর এখানে দেখো এই ব্লকটা কিন্তু পুরো কম্বিনেশনাল ব্লক, কারণ এই যে IN1 IN2 এখানে আসলো, তারপর IN3 আসে নাই, IN3 অ্যাকচুয়ালি এই পরেরটাতে গেছে, IN4 আসছে। এখানে হচ্ছে তুমি একটা সিকোয়েন্সিয়াল কি বলবো, পুরোপুরি একটা যে আউটপুটটা পাচ্ছ সেটা কিন্তু দেখো এই সিনক্রোনাস এলিমেন্টের উপরও ডিপেন্ড করতেছে, কারণ সিনক্রোনাস এলিমেন্টে IN3 এখানে আসছে, আসার পর কিন্তু দেখো আউটপুটটা এসে আবার এখানে আসছে, দ্যাট মিনস এটা বেসিক্যালি সিনক্রোনাস এবং ফিডব্যাক দুটোই আছে, বুঝছো? আরেকটা মোড আছে একদম তোমার ওই কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল সার্কিট একসাথে দেখানো, ওটা একটু বেশি কমপ্লেক্স, আমি ওটা এই জন্য শো করিনি। এই জাস্ট এই তিনটা দেখো। লাস্টে যেটা আসে সেটা হলো এফপিজিএ প্রোগ্রামিং। তুমি একটা এফপিজিএ কে কিভাবে কোড করবা, এটার জন্য আমাদের বেসিক্যালি আইএসপি দরকার হয়, আগের মতোই ইন সিস্টেম প্রোগ্রামিং। তুমি সবসময় ডিভাইসের সাথে লাগানো থাকা অবস্থায় করতে পারবা, আলাদাভাবে আইসি খোলা কোনো দরকার নাই। এবং অটোমেটিক্যালি তুমি যত স্পেসিফিকেশন লিখছো সবগুলো ক্যাট টুল দিয়ে অটোমেটিক ভাবে ট্রান্সলেটেড হয়ে যায়, এবং লজিক ব্লকগুলো অটোমেটিক ভাবে প্রোগ্রাম হয়ে তোমার যে ফাংশন সেটাকে ইমপ্লিমেন্ট করে, রাউটিং চ্যানেলের মধ্যে ইন্টার কানেকশন সবগুলো প্রোগ্রাম
এবং যে লুকআপ টেবলের যে স্টোরেজ সেলগুলো আছে সবগুলো কিন্তু ভোলাটাইল মানে সেগুলো পার্মানেন্টালি স্টোর করতে পারে না। এই জন্য তোমরা হয়তো দেখছো যে এফপিজিএ অফ করে অন করলে কিন্তু তোমার আর আগেকার প্রোগ্রামিংটা থাকে না, তোমাকে আবার নতুন করে রিপ্রোগ্রাম করতে হয়, তাই না? কোড লেখা আছে ওটা ঠিক আছে, মানে কোড তোমাকে কম্পাইল করে আবার কিন্তু আপলোড দিতে হয়। এই কারণেই কিন্তু, কারণ ওখানকার মেমোরিটা হলো ভোলাটাইল মানে সেটা স্টোর করে রাখতে পারে না, পার্মানেন্টালি স্টোরেজ সিস্টেম নাই। এবং প্রতিবারই ওইটাই আমি বলছি, দেখো এভরি টাইম পাওয়ার ইজ অ্যাপ্লাইড দেন ইউ মাস্ট রিপ্রোগ্রাম ইউর এফপিজিএ। বারবারই তোমাকে এফপিজিএ করতে হবে যতবার তোমার পাওয়ার ডিসকানেক্ট হয়ে যাবে, বুঝছো? এফপিজিএ কোড কিন্তু এভাবেই কাজ করে। দেখো আমি যে রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিছি এফপিজিএ এর, একটা এক্সসি S3S50AN, তোমরা যে জাইনিক্স এসপার্টান 3 এফপিজিএটা ইউজ করবা সেটার মধ্যে বেসিক্যালি এই এফপিজিএ চিপটাই আছে। এই এফপিজিএ চিপের সাথে বাকি আরো ভোল্টেজ রেগুলেটর আইসি, তারপর তোমার এই প্রোগ্রামিং ফাইলে কনভার্ট করার জন্য ওখানে তো তোমার নরমালি তো ব্লাস্টার নাই, ইউএসবি ব্লাস্টার নাই। ইউএসবি ব্লাস্টারের বদলে ওখানে একটা নিজেরই ডেডিকেটেড একটা সার্কিট আছে। এটা তোমার আমার ওই জাইলিংস এসপার্টানের উপর যে হার্ডওয়্যারের উপর যে স্লাইডটা আছে ওইটা দেখলে তোমরা বুঝতে পারবা যে অল্টেরার সাথে পার্থক্য কোথায়। অল্টেরার সাথে মেইন পার্থক্য হলো যে এইটার জন্য অল্টেরা এফপিজিতে আলাদাভাবে তোমাকে ইউএসবি ব্লাস্টার কিনতে হবে, ইউএসবি ব্লাস্টার আলাদাভাবে কিনে ওই সার্কিটটি এক্সট্রা ভাবে কিনতে হবে। কিন্তু জাইলিংসে তোমার ওই ডেডিকেটেড সার্কিট আছে, জাইলিংস বোর্ডের মধ্যেই একটা রম আছে, ওই রমটাই বেসিক্যালি কাজটা করে। তুমি যত প্রোগ্রাম করো সেই ফার্স্টে ওই কোডটা আগে সেই প্রোগ্রাম রমে যে জমা হয়, তারপর সেটা বারবার সেখানে ইমপ্লিমেন্ট হয়। ওটা কিন্তু আরো বেশি ইউজার ফ্রেন্ডলি এবং অনেক ভালো। এই জন্য আলাদাভাবে তোমাকে বার্নার কিনা লাগতেছে না, তোমার কস্ট এমনি একটু কমে গেল। এই কারণে কিন্তু জাইলিংস প্রোডাক্ট কিন্তু একটু লো কস্ট। ইন্টেলের প্রোডাক্টগুলো একটু হাই কস্ট বাট দে পারফর্ম বেটার, বাট জাইলিংস অলসো পারফর্ম বেটার নো ম্যাটার। এটাও ভালো 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 কাজই করে বেশ, বুঝছো?